হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এখন কোশ্চেনটা হচ্ছে, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। আমি কিছু বলে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিও। উত্তর, আলোচনা শুরু করি। সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে মোগল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এটা আমরা আগেই জানি। বিদ্রোহ দমন করতে সম্রাটকে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয়। তার মৃত্যু 1707 খ্রিস্টাব্দে, অর্থাৎ আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই সাম্রাজ্যের ধারাবাহিক ভাঙন শুরু হয়। শেষ পর্যন্ত সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের আমলে 1837 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল এই বাহাদুর শাহের শাসনকাল ছিল। তারপরে তার আমলেই মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। মুঘল সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণ ছিল। সেই কারণগুলো কি? 1. সাম্রাজ্যের বিশালতা। সম্রাট আকবর সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে মুঘল সাম্রাজ্যের সীমানা বহুদূর পর্যন্ত বিস্তার ঘটিয়েছিলেন। বলা যায় তার আমলে সবচেয়ে বেশি বিস্তার হয়েছিল। আওরঙ্গজেবের আমলে সেটা চূড়ান্ত পর্যায়ে যায়, আরও বেশি বিস্তার লাভ করে। আওরঙ্গজেবের পূর্বে ভারতের ইতিহাসে এত বড় সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়নি। এই সুবিশাল সাম্রাজ্যের রাজধানী দিল্লি থেকে দূরবর্তী প্রান্তগুলোর অতদূর পর্যন্ত শাসন কার্য করা মুঘল সম্রাটের পক্ষে দেখা সম্ভব হচ্ছিল না। ফলে এত বিশাল সাম্রাজ্য হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির ফলে সাম্রাজ্যের সর্বত্র বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ দমন করা সম্রাটের একার পক্ষে কঠিন হয়ে পড়ে, যা দ্রুত পরবর্তীকালে পতন ডেকে আনে। 2. অভিজাতদের দ্বন্দ্ব। ঔরঙ্গজেবের মৃত্যুর পরবর্তীকালে মুঘল অভিজাত শ্রেণীর মধ্যে দলাদলি ও স্বার্থপরতা শুরু হলে মোগল প্রশাসনে এর বিরূপ প্রভাব পড়ে। ইরানি, তুরানি ও হিন্দুস্তানি নামে প্রধানত 3টি অভিজাত গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে সর্বদা চক্রান্তে লিপ্ত হলে প্রশাসনের ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি শুরু হয়। এর ফলে শাসন ব্যবস্থায় দুর্বলতা দেখা দেয়। ডক্টর সতীশচন্দ্র মনে করেন যে অভিজাত গোষ্ঠীগুলির এরূপ দলাদলি রাষ্ট্রের স্থায়িত্বের পক্ষে মোটেও শুভ হয়নি, যা মুঘল সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজিয়ে দিতে শুরু করে। পরে 3য় পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা। আকবরের পরবর্তী সময় থেকেই মোগল অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে পড়তে শুরু করে। রাজ দরবারে সীমাহীন জাঁকজমক ও বিলাসিতা, বিশাল সেনাদলের বেতন প্রভৃতি ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয় হয়। এছাড়াও সম্রাট শাহজাহান একের পর এক বিভিন্ন নির্মাণ পরিকল্পনা গ্রহণ করে রাজকোষের বিপুল অর্থ অকাতরে ব্যয় করেন। প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে রাজকোষের ঘাটতির জন্য ব্যয় নির্বাহ করা মুশকিল হয়ে পড়ে। ঔরঙ্গজেবের আমলে বিভিন্ন যুদ্ধ এবং বিদ্রোহ দমনেও প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে মুঘল রাজকোষ ক্রমশ অর্থের ঘাটতি দেখা দেয়। কৃষি, শিল্প ও বাণিজ্যে এই সমস্ত অর্থ নিয়োগ না করতে পারার ফলে এগুলো
ক্ষতিগ্রস্ত হয় এবং মুঘল সাম্রাজ্য তার পূর্ব গৌরব ক্রমশ হারাতে থাকে। আচ্ছা, 4 কি জায়গিরদারি সংকট। মোগল প্রশাসনে বহু মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া শুরু হলে প্রশাসনে নানা সমস্যা দেখা দেয়। জাহাঙ্গীরের আমলে জায়গিরদারি ব্যবস্থার সংকট দেখা দেয় এবং ঔরঙ্গজেবের আমলে তা প্রকট হয়। অশান্ত দাক্ষিণাত্য থেকে ভালো রাজস্ব আদায় হতো না বলে বহু জায়গিরদার উত্তর থেকে দাক্ষিণাত্যে বদলি হতে চাইতো না। ফলে উত্তরের জায়গির পাওয়ার জন্য প্রশাসনের নানা চক্রান্ত, ষড়যন্ত্র, দুর্নীতি প্রভৃতি দেখা দেয়, যা পতনের দিকে ঠেলে দেয়। 5ম কি শাসকদের অযোগ্যতা। কি বলেছে? সম্পূর্ণ সামরিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত মোগল শাসন ব্যবস্থার স্থায়িত্ব সম্রাটদের ব্যক্তিগত ও যোগ্যতার উপর নির্ভরশীল ছিল। কিন্তু ঔরঙ্গজেবের পরবর্তীকালে একের পর এক অযোগ্য ও অপদার্থ শাসক মোগল সিংহাসনে বসলে শাসন ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়তে থাকে। বৃদ্ধ ও বিলাসপ্রিয় বাহাদুর শাহ, সুরা ও নর্তকীতে আসক্ত জাহাঙ্গীর শাহ এবং বিভিন্ন আনন্দে নিমজ্জিত ফারুক শিয়র, বিলাসপ্রিয় মোহাম্মদ শাহ প্রমুখের পক্ষে পতনশীল এই মোগল সাম্রাজ্যকে রক্ষা করা সম্ভব হয়নি। তারপরেরটা কি? সামরিক ত্রুটি। সামরিক ত্রুটি মোগল সাম্রাজ্যের সামরিক ত্রুটি মোগল সাম্রাজ্যের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিয়ে গড়ে ওঠা মোগল বাহিনীতে কোনো ঐক্য সংহতি ছিল না। মনসবদাররা যুদ্ধের সময় সম্রাটকে যে সেনা সরবরাহ করত, তাদের আনুগত্য থাকতো মনসবদারদের প্রতি, সম্রাটের প্রতি নয়। বহু মনসবদার নির্দিষ্ট সেনা না রেখে সম্রাটকে ফাঁকি দিত। তাছাড়া মোগল সেনাবাহিনীর গতি ছিল খুবই ধীর এবং অস্ত্রশস্ত্রের প্রযুক্তি ছিল খুবই নিম্নমানের ও পুরনো, যার ফলে তাদের পতন ত্বরান্বিত হয়। আর 7 আওরঙ্গজেবের দায়িত্ব। মুঘল সাম্রাজ্যের পতনে আওরঙ্গজেবের যথেষ্ট দায়িত্ব ছিল। তার ত্রুটিপূর্ণ দাক্ষিণাত্য নীতির ফলে দাক্ষিণাত্যে তীব্র মোগল বিরোধী মারাঠা শক্তির উত্থান ঘটে। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে মারাঠাদের প্রতিরোধ করতে গিয়ে বেশি সময় ব্যয় করলে উত্তর ভারতে কী হয়? প্রশাসন ভেঙে পড়ে। তার ধর্মান্ধ নীতির ফলে রাজপুত, জাট, বুন্দেলা, সতনামি প্রভৃতি বিভিন্ন জাতি সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। ফলে বিভিন্ন বিদ্রোহ দমন করা একা ঔরঙ্গজেবের পক্ষে সম্ভব হয়নি, যা পরবর্তীকালে মোগল সাম্রাজ্যের পতন ডেকে আনে। আর 8 কি বৈদেশিক অভিযান। বিভিন্নভাবে যখন মোগল সাম্রাজ্য নানা সংকটে জরাজীর্ণ, তখন নাদির শাহ 1738 থেকে 1739 খ্রিস্টাব্দ ও আহমদ শাহ আবদালির আক্রমণ 1748 থেকে 1767 খ্রিস্টাব্দ মোগল সাম্রাজ্যের চরম ক্ষতি সাধন করে। সাম্রাজ্যের আর্থিক ও সামরিক শক্তি ভেঙে পড়ে। দেশের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা মাথাচাড়া দিয়ে ওঠে। এই সমস্ত বিভিন্ন কারণের সমন্বয়ে মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ে। সবশেষে বলা যায় মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব 1858 খ্রিস্টাব্দে সম্পূর্ণ লুপ্ত হলেও সাম্রাজ্যের পতন প্রকৃতপক্ষে শুরু হয়েছিল 1707 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকে। 1707 খ্রিস্টাব্দের পরবর্তীকালে মোগল সাম্রাজ্যের ক্রমিক পতন এবং ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার একই সঙ্গে ঘটতে থাকে। সুতরাং বিভিন্ন কারণে মোগল সাম্রাজ্যের পতন ঘটে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করো।